একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য হতে আওয়ামী লীগের 43টি আসনের বিপরীতে মনোনয়ন ফর্ম কিনেছেন 1518 জন। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের তারকারা ফর্ম সংগ্রহ জমা দিয়েছেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। জ্যোতিকা জ্যোতি, আপনি এমপি হতে চান কেন? ধন্যবাদ। আমি এমপি হতে চাই কেন, তার থেকে প্রথমে আসলে আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তো আমি একজন অভিনয় শিল্পী। আমি যখন কলেজ লাইফে ইন্টারমিডিয়েটের সময় আমি ছাত্রলীগের সাথে কাজ করেছি, এরপর আর আমি পলিটিক্যালি মুভ করিনি, কিন্তু আমি নানান রকম সোশ্যাল বা মুভমেন্ট, সেটা যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলন থেকে শুরু করে নানান রকম মুভমেন্ট আমি ছিলাম। কিন্তু পলিটিক্যালি অনেক সময় দেওয়ার মতো আমার যেহেতু একটা আলাদা ক্যারিয়ার আছে, সেটা আমি পাইনি। কিন্তু আমি আমার এলাকার জন্য কাজ করতে চাই। যারা এতদিন ধরে পলিটিক্স করছেন বা পলিটিক্যাল বিভিন্ন বিষয়ে সময় দিচ্ছেন, তাদের থেকে আপনি কেন নিজেকে বেশি যোগ্য মনে করলেন যে আপনার এই মুহূর্তে এমপি হতে চাচ্ছেন আপনি? আচ্ছা, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এমপি হওয়া এবং রাজনীতি করা দুটো একটু দুই রকম হতে পারে। মানে সব এমপিকেই যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়েই, মানে রাজনীতি তাকে জানতেই হবে, অবশ্যই সংসদ সদস্য হওয়ার জন্য মিনিমাম একটা যোগ্যতা থাকবে। আমার সেই প্র্যাকটিসটা ছোটোবেলা থেকেই আমি জানি, আমার পারিবারিকভাবেই রাজনৈতিক চর্চাটা আছে আমার। তো হুট করেই একজন আমি শুধু অভিনয় করি এবং আমার খুব একটা পড়াশোনাও নেই, এইরকম কেউ যদি হয় এবং সে যদি বলে যে আমার ফেস ভ্যালু আছে, সো এটাই আমার যোগ্যতা সংসদে যাওয়ার, আমি একেবারে এর সাথে দ্বিমত পোষণ করি। কারণ সংসদ সদস্য হওয়ার মিনিমাম যোগ্যতাটুকু থাকতে হবে, তার শিক্ষা, মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং, এলাকার সাথে কানেকশনস, এই সবগুলো আমার আছে। এই জন্য আমি নিজেকে যোগ্য মনে করি। বাট এগুলোর বাইরে শুধু ফেস ভ্যালু কোনো সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হতে পারে না। আপনার বাড়তি যোগ্যতাটুকু কি বললেন আপনি, যে আপনার ফেস ভ্যালু এবং আমার আমি ফেস ভ্যালুকে আমার রাজনৈতিক যোগ্যতা মনে করছি না সংসদ সদস্য হওয়ার। কারণ আমার এলাকার সাথে আমি আমার রেগুলার কানেকশন। আমি 2016-তে উপনির্বাচনে নমিনেশন চেয়েছিলাম এবং সেটা এলাকার মানুষের চাওয়াতেই, কারণ আমার এলাকাটা আমি বুঝি এবং সেখানে আমাদের একজন যোগ্য নেতৃত্ব প্রয়োজন বা নতুন নেতৃত্বের প্রয়োজন। এমন না যে আমার এলাকায় খুব হেভিওয়েট একজন প্রার্থী আছে, ওকে আমি দাঁড়িয়ে গেলাম, বিষয়টা একেবারে এরকম না। আমার মাঠটা আমি জানি, আমার এলাকার সাথে রেগুলার কানেকশনস, এবং এবার আমি নৌকার জন্য একটানা 15 দিন ওখানে প্রচারণা করার পর এখন আমার থেকে অনেক বেশি চায় আমার এলাকার মানুষ। তো আমি হুট করে যে আমার পলিটিক্যাল পড়াশোনা, আমার জানা, এবং আমি শাহবাগ আন্দোলনে আপনারা হয়তো আমাকে দেখেছেন, বা যে কোনো যেখানে অ্যাক্টিভিস্ট হিসেবে আমি জয়েন করতে পারি সেখানে আমি করেছি। আমি একেবারেই শুধুমাত্র অভিনয় নিয়ে ব্যস্ত কখনোই থাকিনি। তো সেগুলো আমার কাছে এক্সপিরিয়েন্স আমার মনে হয়। শুধুই মাত্র ফেস ভ্যালুকে আমি কাজে লাগাচ্ছি না এখানে। আপনি কতটা আশাবাদী, যেহেতু এটা একটা দলের সিদ্ধান্তের ব্যাপার, দল যাকে মানে এটা জনগণের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন নয়, দল যাদের মনে করবেন তাদেরকেই আসলে সংসদ সদস্য, এই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? কে আপনাকে আশা দিয়েছেন বা আশা দিচ্ছেন? আচ্ছা, আমাকে আশা দিয়েছেন এবং কন্টিনিউয়াস দিচ্ছেন আমার এলাকার মানুষেরা, আর আমার পারিবারিক সাপোর্টও আছে। কিন্তু আমি আমি আওয়ামী লীগকে সমর্থন করি এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাসী, এবং আমি বিলিভ করি যে শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের সঠিক উন্নয়নটা সম্ভব। আমি তার একাংশ হয়ে একটা এলাকার জন্য কাজ করতে চাই। এখন দল যদি আমাকে মনে করে যে হ্যাঁ এই এলাকার জন্য আমি যোগ্য, তাহলে সমর্থন আমাকে দেবে, আর যদি না দেয় আমার কোনো অসুবিধা নেই, আমি দলের হয়ে কাজ করব। ভবিষ্যতে নিশ্চয়ই আমি দলের জন্য কাজ করলেও এলাকার জন্য নানাভাবে কাজ করা সম্ভব। তার জন্য যে এমপি হতে হবে নট নেসেসারি। দল যেটা সঠিক মনে করবে সেটার পক্ষে আমি সেটাই মেনে নেব। সো আমাদের নেত্রী অনেক দক্ষ, অনেক দূরদর্শী, উনি জানেন যে কাকে দেবেন, সম্পূর্ণটাই তার উপর। সংসদ সদস্যতে অনেক দায়িত্ব থাকে, তারা দেশের রাজনীতিতে অনেক বড় ভূমিকা পালন করেন এবং আইন প্রণয়ন করেন তারা। এই ক্ষেত্রে আপনার বর্তমান রাজনীতিতে কোনো বড় পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করেন?
হ্যাঁ, আমাদের নতুন সরকার যখন গঠন হলো, এবার সংসদ শুরু হতে যাচ্ছে এবং একেবারে শুরুটাই মন্ত্রিসভা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা চমক, যেরকম বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি। আমার প্রথম যেটা আমার নিজেকে আমি সাফার করি যে দুর্নীতি এবং শিক্ষা বলতে শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয় এবং শহরকেন্দ্রিক শিক্ষা নয়, একেবারেই মানসিক শিক্ষা, মানসিক উন্নয়ন, সভ্যতার উন্নয়ন, সব কিছু মিলে আমাদের রুট লেভেলের শিক্ষাটা ছড়ানো খুব জরুরি এবং দুর্নীতি এবং আইনের প্রয়োগ। তো আমার কাছে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবার তার ভাষণে এবং শুরু থেকেই এবং যারা মন্ত্রিসভার সদস্য আছেন তাদের প্রথম কার্যদিবস থেকেই তারা যে ধরনের কথা বলছেন এবং শুধু যে বলছেন তাও না, এই 2-4 দিনের মধ্যে যতটুকু সম্ভব তাদের যে কাজের পরিকল্পনা বা তারা যে স্টেপগুলো নিচ্ছেন, আমি খুব আশাবাদী যে আমরা এতদিন যে বাংলাদেশ দেখে আসি তার থেকে আলাদা কিছু দেখব। নতুন মন্ত্রিসভা বা এই কয়েকদিনের সরকারের কার্যক্রমে আপনি আশাবাদী হয়ে উঠছেন। গত 5 বছরে কি আপনি খুব হতাশ হয়ে পড়েছিলেন আওয়ামী লীগের শাসন দেখে বা সরকার পরিচালনা দেখে আপনি খুব কষ্ট পাচ্ছিলেন? না, আমি কষ্ট পাচ্ছি না। আমি মানুষের তো আশার স্বপ্নের শেষ নেই। আমি একেবারেই কষ্ট পাচ্ছি না, কারণ একটা দেশকে একদিনে চেঞ্জ করা সম্ভব না। আমাদের প্রচুর উন্নয়ন হয়েছে গত 10 বছরে, গত 5 বছরে। আমি এই জন্যই আগেই বলেছি যে আমাদের একাডেমিক শিক্ষা, মানসিক শিক্ষা একদম রুট লেভেলে ছড়াতে হবে, কারণ প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, সরকার অনেক সুবিধা দিচ্ছে। এখন সেগুলো একদমই রুট লেভেলে পৌঁছানো, স্থানীয় প্রতিনিধি সেটা অ্যাপ্লাই করছে কিনা, নাকি সেই সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কিনা। একটা ওভারব্রিজ, ফ্লাইওভার তৈরি হলো, আপনি রুলস মেনে সেদিক দিয়ে না গিয়ে গাড়ির সামনে দিয়ে দৌড় দিচ্ছেন, এই শিক্ষাটা তো মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী নিজে আপনাকে দিতে পারবে না। মানুষের নিজেরও একটা দায়িত্ববোধ থাকবে। তো সেগুলো আস্তে আস্তে যখন আইনের প্রয়োগটা ঠিক খুব শক্তভাবে হবে, তখন চেঞ্জ হবে। আমি একেবারেই হতাশ ছিলাম না। যথেষ্ট উন্নয়ন হয়েছে গত 10 বছরে বাংলাদেশে এবং আমরা এখন বিশ্বের সাথে কম্পিট করব। সেই জন্য আরো বড় স্বপ্ন দেখছি বলেই আমি এবার আরো বেশি আশাবাদী। জ্যোতিকা জ্যোতি, আপনি মানুষের জন্য যে কাজ করতে চাইছেন সেটি সংসদে থেকে করতে চাইছেন বা সংসদ সদস্য হয়ে করতে চাইছেন, এই ক্ষেত্রে মানুষজন যে আপনাকে সমর্থন দিচ্ছে বা আপনি মানুষের কথা বলছিলেন যে মানুষজন চাচ্ছে আপনি এতে আসেন, সেটি আপনি কি করে বুঝলেন? আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যারা সংসদ সদস্য হচ্ছেন বা ভোটে দাঁড়াচ্ছেন তারা মানুষজনকে মোটিভেট করার জন্য বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, তাদের সাথে উঠান বৈঠক করেন, কোনো সময় তাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন। আপনিও কি সেরকম কিছু করছেন? গুলোই করেছি এবং এবার ইলেকশনে আমি আমাদের বাকি প্রার্থীরা মাঠে কেউ ছিল না নৌকার পক্ষে, সবাই একটু কেন যেন চুপ ছিল। একমাত্র আমি সব থেকে অ্যাক্টিভ ছিলাম। আমি মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, আমি উঠান বৈঠক করেছি, আমি নিজে একটা বড় সমাবেশ আয়োজন করেছি ঢাকা থেকে আর্টিস্টদের নিয়ে নৌকার পক্ষে কথা বলার জন্য। এবং আমি একটানা 15 দিন সকাল থেকে রাত অবধি যত মানুষের বাড়ি যাওয়া সম্ভব, বিভিন্ন বাজারে মিটিং, মিছিল, সমাবেশ সবই করেছি। তো আর এটা নতুন না, আমি অনেক আগে থেকে এলাকায় বিভিন্ন সোশ্যাল এবং কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। জ্যোতিকা জ্যোতি, মানুষ আমাকে চাচ্ছে। আপনাকে ধন্যবাদ।